ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে ইডি তলব করল কয়লা পাচার কাণ্ডের তদন্তে। এটা সম্পূর্ণ ইডির ব্যাপার, যারা তলব করেছেন তারা তার উত্তর দেবেন। ইডি নিয়ে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির কোনো বক্তব্য নেই। বেশ, কিন্তু আজকে এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তোপ দেখেছেন একের পর এক এই ইস্যুকে সামনে রেখে। যখন বিজেপি রাজনৈতিক লড়াই করতে পারে না তখন এজেন্সি এড়িয়ে দেয়। একটা আঙুল দেখালে 10টা আঙুল রেডি আছে। আমি আজ পর্যন্ত ভিন্ডিক্টিভ হইনি, আমি বস্তা ভরে ইডির কাছে চিঠি পাঠাবো, দেখবো ইডি কি করে, না হলে কোর্টে যাবে, মুখ্যমন্ত্রী বলছেন। দেখুন, ইডি সিবিআই কোনো তদন্তে তৎপর হলে তখন একটা প্রতিহিংসার তত্ত্ব সামনে চলে আসে। আর তদন্তের গতি স্লথ হলেই আমাদের রাজ্যের অন্য বিরোধীরা বলতেন দিদি মোদি কটা। এই তত্ত্ব দীর্ঘদিন শুনে এবং এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত, হয়তো আপনারাও প্রশ্ন করতে ক্লান্ত হয়ে গেছেন এবং মানুষ এখন বিরক্ত বোধ করছেন। তাদের এই বিরক্তির প্রকাশটা আরও যাতে না বাড়ে আমরা সেটুকুনি আশা রাখব। ইডি সিবিআই নিয়ে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির কোথাও কোনো বক্তব্য নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভয় দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং যত ভয় দেখানো হবে তত তৃণমূল তার লক্ষ্যে এগিয়ে যাবে, অবিচল থাকবে। অমিত শাহকে হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন। স্বাভাবিকভাবেই তাকে যখন তলব করেছে তার প্রতিক্রিয়া তিনি দিয়েছেন, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা বিশ্বাস করি সিবিআই এবং ইডি নিরপেক্ষ তদন্ত করবে। সেই নিরপেক্ষ তদন্তের জন্য আমরা আশাবাদী। আমাদের আশা দীর্ঘদিনের, এবং কী আক্রমণের আমাদের শিকার হতে হয়েছে গোটা বিধানসভা নির্বাচন এবং তার আগে লোকসভা নির্বাচনের সময়। শুধু তৃণমূল কংগ্রেস নয়, পশ্চিমবঙ্গে বিলুপ্ত হয়ে যাওয়া বামপন্থীরাও বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ঘটনার ব্যাখ্যা দিয়ে থাকেন। তাই আমি আবার বলছি, আমরা এর উত্তর দিতে ক্লান্ত, পরিশ্রান্ত। যা তদন্তের গতি যেভাবে চলবে তার প্রতিক্রিয়া তৃণমূল যেভাবে খুশি দিতে পারে। আমাদের লড়াই রাজনৈতিক লড়াই। আমরা পশ্চিমবঙ্গের এই কঠিন পরিসরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে 190 জন আমাদের সহকর্মীকে হারিয়েছি। নির্বাচনের পর আমাদের 51 জন কর্মী খুন হয়েছেন, বহু কর্মী ঘরছাড়া। আমরা এই মুহূর্তে তাদের একটা মসৃণ জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কয়লা চুরির ক্ষেত্রে তৃণমূলকে শুধু ধরলে হবে, কয়লা তো কেন্দ্রের অধীনে। 1 ডজন মন্ত্রীর নাম করতে পারি। আসানসোলকে যারা লুটে নিয়েছে, নির্বাচনের আগে বিজেপির নেতারা এসে কয়লা মাফিয়াদের হোটেলে থেকেছে, জোর করে কাউকে ধরে নিয়ে কারণ নাম বলিয়ে দিলে চলবে না। মুখ্যমন্ত্রীর কাছে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে তিনি সেটা ইডিকে দেবেন। বিষয়টা তো আইনি প্রক্রিয়ার মধ্যে শুধু রাজনৈতিক বক্তব্য রাখলে তো হবে না। নির্দিষ্ট অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে থাকলে তিনি নিশ্চয়ই সেটা জানাবেন। এটাই সুস্থ সমাজ আশা করে। উত্তরপ্রদেশে মানবাধিকার কমিশন সিবিআই পাঠানো হয় না কেন? মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন। উত্তরপ্রদেশে মানবাধিকার কমিশন সিবিআই কাউকে পাঠানো হয় না, মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন। এত ঘটনা উত্তরপ্রদেশ থেকে যাতে পাঠানো হয় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে পথ খোলা আছে। মুখ্যমন্ত্রী সারা জীবনে তার রাজনৈতিক কেরিয়ারে তিনি কতবার সিবিআই তদন্তের দাবি করেছেন বাম জমানায়, এটা প্রত্যেকের জানা। পুনরাবৃত্তি না করলেই ভালো হয়। মহামান্য আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। 6 সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা বলা আছে। আমাদের যে কর্মীরা খুন হয়েছেন, আমাদের অভিযোগের ওপর ভিত্তি করে বা মৃত শহীদদের পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে কাউকে গ্রেফতার করা হয়নি। তো স্বাভাবিকভাবেই আমরা আশা রাখব যে এই তদন্তের ফলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পাবেন। কিন্তু এটি আইনি প্রক্রিয়া, মহামান্য আদালতের নির্দেশে হচ্ছে। এই তদন্ত নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের যদি কোনো তদন্তকারী সংস্থা আমাদের কাছে কিছু জানতে চায়, আমরা আমাদের যে নথি বা সেই পরিবারের যে নথি দলের বিভিন্ন স্তর থেকে সেটা আমরা তাদের দিতে পারি। প্রথম এই যে দুজন অ্যারেস্ট হলো, গ্রেপ্তার হলো, ঘটনাচক্রে তাদের দুজনেই স্থানীয়
অভিযোগ তো মঙ্গল গ্রহে কোনো প্রাণীর বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল স্থানীয় নেতারা খুন করেছেন বিজেপি কর্মীকে। ধর্মমণ্ডলের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, লিখিত অভিযোগ ছিল, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। সিবিআই দুজনকে গ্রেপ্তার করেছে এবং যেহেতু এটা একটা ভিন্ন প্রক্রিয়া, এখানে আমাদের কোনো মতামত নেই। আমরা আশা করব প্রকৃত অপরাধীরা শাস্তি পাবেন। এই পোস্টপোন ভায়োলেন্সের এই মানে যখন পরিস্থিতি সিবিআই যখন অ্যারেস্ট করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটের পরে 2টো লোক মরেছে, আর 5জন এনএইচআরসি টিম আর 5জন মানে আধিকারিক তারা এনএইচআরসি টিমের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, রাজ্যময় ঘুরে বেড়াচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী অবিলম্বে তার মর্গের যারা ডাক্তার ছিলেন এবং যে পুলিশ আধিকারিকরা ছিলেন যারা মৃতদেহের সঙ্গে গিয়েছিলেন, মর্গে বডি নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে বার করে সৎকার পর্যন্ত সব যাত্রীদের সঙ্গে ছিলেন, তাদের গ্রেপ্তার করুন, তাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং সমস্ত অটোপসির রিপোর্ট এবং থানায় যে এফআইআরগুলো জমা পড়েছে, মানুষ যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেটটা উনি এফিডেভিট করে জানান আদালতের কাছে, যেগুলো ভুয়ো মিথ্যা, এগুলো আমারই দলের কিছু মানুষের ষড়যন্ত্রে এবং আমার সরকারের কিছু পদস্থ অফিসারের ষড়যন্ত্রে এগুলো ছাপানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন সব সিএমদের নিয়ে, সব মুখ্যমন্ত্রীদের নিয়ে ফেডারেল স্ট্রাকচার নিয়ে এবার কনফারেন্স করবেন। ওটা আমরা 5 বছর আগেও শুনেছিলাম। জ্যোতি বসু চেষ্টা করেছিলেন একবার, এটা ভালো। ফেডারালিজমে সবাই মুখ্যমন্ত্রীদের নিয়ে এক হয়ে যদি তিনি একটা বৈঠক করেন, তো কারোর কোনো আপত্তি থাকতে পারে না। আমরা কোঅপারেটিভ ফেডারালিজমের কথা বলেছি, প্রধানমন্ত্রীও বারবার বলেছেন। আমরাও পশ্চিমবঙ্গ আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে, আমাদের রাজ্যের পক্ষ থেকে বলেছি যে সংঘর্ষ নয়, সমন্বয় চাই। কেন্দ্র রাজ্য সহযোগিতা করে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন চাই। পশ্চিমবঙ্গের মানুষ ভিক্ষা নয়, তারা চাকরি চাইছে, তারা অনুদান নয়, তারা সম্মান চাইছে। পর হামলা চলছে ত্রিপুরায়, তৃণমূল কংগ্রেসের অভিযোগ আজও হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে কর্মীরা, সিরিয়াসলি ইনজিওর্ড সব। এটা ত্রিপুরা বিজেপি অফিস নয়, এটা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের শাখা অফিস। ত্রিপুরায় বিজেপি আছে, বিজেপির মুখপাত্র আছে, সরকারের মুখপাত্র আছে, আপনাদেরও চ্যানেলের প্রতিনিধি আছেন, বুম আছে। আপনারা ওখানে প্রশ্ন করবেন। যদি আপনারা সেই প্রশ্নে কেউ উত্তর দিতে অপারগ থাকেন এবং আপনারা সন্তুষ্ট না হন, আপনারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রশ্ন করবেন। এটি আমার এখতিয়ার বহির্ভূত। এই ইস্যু নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চরম হুঁশিয়ারি দিয়েছেন, বলছেন যে রাজ্যে তৃণমূল পা রাখবে সেখান থেকে পারলে ছিনিয়ে নিয়ে দেখান। কার্যত অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখলে ভূমিকম্প হবে। এমনি অতিমারিতে মানুষ বিধ্বস্ত হয়ে গেছে, জীবন জীবিকা কার্যত বাজেয়াপ্ত হয়ে গেছে, তার মধ্যে আবার যদি ত্রিপুরায় ভূমিকম্প হয়, সেই মানুষগুলোর কথা ভেবে সবাই শঙ্কিত হচ্ছেন। যেখানে বিজেপি মানুষের উপর অত্যাচার করবে, তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে বিজেপি মুক্ত করবে। ত্রিপুরাতে এ ধরনের আবেগপূর্ণ ভাষণ না দিয়ে ত্রিপুরা বিধানসভায় খাতা খুলে দেখান, তারপরে এ নিয়ে আলোচনা হবে। রাজনৈতিকভাবে ত্রিপুরায় লড়াই করতে পারছো না, এই গুন্ডা লেগে দিচ্ছ, গণতন্ত্রকে ধ্বংস করছো। মনে রাখো আমরাই ওখানে সরকার বলবো। স্বপ্ন দেখা ভালো, তাতে শরীর মন দুটোই ভালো থাকে। সমিতা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 1 ডজন কেন্দ্রীয় মন্ত্রীর নাম বলতে পারি যারা কয়লা লুটে খেয়েছে। বলছে যে বিমান বসু আজকে মধ্যম নামে একটা উল্লেখযোগ্য মন্তব্য করেছে। তিনি বলছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র বিজেপির বিরুদ্ধে যারা লড়বে তাদের সঙ্গে সিপিএম আছে, তবে পশ্চিমবঙ্গের ইস্যুটা অন্য, অর্থাৎ কেন্দ্রের সঙ্গে সহাবস্থানের সুর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রে। বিমান বসু বলছে কিছু অপ্রাসঙ্গিক প্রশ্নের আমার মনে হয় রাজনীতিতে এই মুহূর্তে খুব একটা বেশি প্রয়োজন নেই। তৃণমূলের সঙ্গে সিপিআইএম পশ্চিমবঙ্গে প্যারাসাইট হিসেবে বেঁচে থাকতে চাইছে। আবার একটু প্রাসঙ্গিক হয়ে রাজনীতিতে ভেসে থাকবার প্রয়োজন আছে। বাংলায় সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। বামপন্থী যারা কর্মী আছেন, যারা অতীতে যে ভুল করেছিলেন এবং গত বিধানসভা নির্বাচনেও তারা যে ভুল করেছেন, আমার মনে হয়
তাদের আত্মোপলব্ধির মধ্যে দিয়ে তারা সামনের দিনগুলোর সঠিক সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রের এই মানে মোদী সরকারের এই বিলগ্নীকরণের নামে দেশকে বেঁচে দেওয়ার যে অভিযোগ তৃণমূল গত কয়েকদিন ধরেই করছে, আজকেও ফের আবার সেই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দেশের সব সম্পত্তি বুঝে দিয়েছে, এখন তো শুধু চোখ মুখ নাক কান বেচতে বাকি আছে। বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে একজন কবি তার অভিব্যক্তি ব্যক্ত করেন। সে ধরনের কবি মন নিয়ে এই বক্তব্য খণ্ডন করবার মতো মেধা আমার নেই। তৃণমূল কংগ্রেস বারবার এই কথা বলে চলেছে, বিক্রি এবং লিজের মধ্যে তফাৎটা করতে পারছেন না। তিনি বিক্রি করবার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন সম্পদ, কিন্তু পরিস্থিতি এমনই বা পরিচালনার অভাবে সেগুলো কার্যকর হচ্ছে না। মেট্রো ডেয়ারি, দুর্গাপুর কেমিক্যালস, কি হয়েছে? ডানলপ যেসব অধিগ্রহণ করবার পরে বর্তমান পরিস্থিতি কি? এই প্রশ্নের নতুন করে উত্তর দেবারও তার প্রয়োজন নেই। আর মানুষ আশা করি বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোথায় চলেছে। সমস্ত কমিশনগুলোকে পলিটিক্যাল বানিয়ে দেওয়া হচ্ছে। এনএচআরসি নিয়ে বলছেন, মানে যারা এনএচআরসির সদস্য তারা তো বিজেপি করে, এমনকি যিনি রিপোর্ট সাবমিট করেছেন তিনিও বিজেপি করেন। এটা আমার বিচার্য বিষয় নয়, এই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র মহামান্য আদালত। এই অভিযোগ তারা বিভিন্ন নির্বাচনী সভায় করেছেন, এই অভিযোগ তারা জনসমক্ষে করেছেন, সাংবাদিক সম্মেলনে করেছেন। এনএইচআরসি নিয়ে তারা অভিযোগ আদালতের সামনেও করেছেন, কিন্তু 5 জনের বিচারপতির যে আদালত, তারা কোনো নোট অফ ডিসেন্ট না রেখেই সিট গঠনের পক্ষে এবং সিবিআই তদন্তের পক্ষে রায় দিয়েছেন। তাদের যদি আর কিছু বলার থাকে মহামান্য উচ্চ আদালতের কাছে তারা পৌঁছে যেতে পারেন। সুপ্রিম কোর্টের দরজা খোলা, সেখানে গিয়ে তারা তাদের বক্তব্য রাখবেন। তবে সিবিআই তদন্ত করতে যাওয়ার সময় শোনা যাচ্ছে তাদের গাড়ির চাকার হাওয়া খুলে দিয়েছেন কিছু মানুষ ঘিরে ধরে। সংবাদ মাধ্যমে প্রসারিত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূলের কেউ অন্যায় করলেও আমি গ্রেফতার করি, আমি বিজেপি নই। সাংসদ হওয়ার জন্য যে পেনশন সেটাও নিই না, মুখ্যমন্ত্রীর যে মাইনে সেটাও নেয় না। পিএম কেয়ারসের টাকা কোথায়? আর আমার উপর আঙুল তোলা হচ্ছে, আমার পরিবারের দিকে আঙুল তোলা হচ্ছে। পিএম কেয়ারসের টাকা কোথায় গেল সেটা জানতে। বিজেপি কোনোদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অশালীন মন্তব্য করেনি। বিজেপির রাজনীতি প্রতিহিংসামূলক রাজনীতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ওপরে ব্যক্তিগত আক্রমণের রাজনৈতিক সংস্কৃতি বিজেপির নেই। সবিতা, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে ইডি নোটিশ পাঠায়, ঠিক আজ একই রকম একটি ঘটনা কলকাতা দিল্লিতে ইডির স্পেশাল ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে গণেশ বাগাডিয়া যে অডিও টেপ স্ক্যাম তা নিয়ে নোটিশ পাঠিয়েছে। 30শে আগস্ট লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এই 3 জনকে ইডি, লালবাজারের পুলিশ। ওটা ইডি বুঝবে। ইডির কোনো অফিসারকে যদি লালবাজার তলব করে থাকে সেটা ইডির বিচার্য বিষয়। ইডির অভিভাবক বিজেপি নয়, বা ইডির ওপর নির্ভর করে বিজেপি পশ্চিমবঙ্গে রাজনীতি করছে না। ইডিকে যদি তলব করে থাকে সেটা ইডির বিচার্য বিষয়। তারা দেখা করবেন কি করবেন না সম্পূর্ণ তাদের, এ নিয়ে আমাদের কোথাও কোনো বক্তব্য নেই। কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা, পশ্চিমবঙ্গের তৃণমূলের দলত্যাগী নেতারা যে প্রতিহিংসার রাজনীতির শিকার, কার বিরুদ্ধে কে কাকে লেলিয়ে দিয়েছেন এটা জনসমক্ষে আছে, পাবলিক ডোমেনে। এটা নিয়ে নতুন করে চর্চার কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী বলছেন পিএম কেয়ারসের টাকার হিসেব জানতে চাইছেন। সংসদ ভবন তৈরি করার জন্য টাকা আছে, অথচ ভ্যাকসিনের জন্য টাকা নেই। পেট্রোল ডিজেলের থেকে টাকা তুলছেন, সেই টাকা গেল কোথায়? গতকালকে 1 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে সারা দেশের মানুষকে, সেখানে বাংলা একদম নিচের দিকে আছে। সরকারের দেয়া পরিসংখ্যান অনুযায়ী সারা দেশের জনসংখ্যার অনুপাতে বিভিন্ন রাজ্য যে জায়গায় দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের নাম একদম শেষ পংক্তিতে এসে পৌঁছেছে। সুতরাং এই অভিযোগ শুনে মানুষ ক্লান্ত হয়ে গেছেন, এগুলোর আর কোনো গুরুত্ব নেই। তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কিছু বলার থাকলে দিল্লির বিরুদ্ধে, আশা করব দিল্লিতে গিয়ে তারা আন্দোলন করবেন। পশ্চিমবঙ্গে যেরকম পথ অবরোধ করেন, দিল্লিতে পথ অবরোধ করবেন, সারা দেশ জুড়ে আন্দোলন করবেন, প্রয়োজনে বন্ধ ডাকবেন, প্রয়োজনে ভারত বন্ধ ডাকবেন, মোদি হাটাও ভারত বাঁচাও আবার স্লোগান তুলবেন। কিন্তু পরিণতি ওটাই হবে যেটা 2019 সালে হয়েছিল। রাজ্যপাল ব্ল্যাকমেইলিং করছে, কথা না শুনলেই ব্ল্যাকমেইলিং করছে।
রাজ্যপালের কথা না শুনলেই ব্ল্যাকমেলিং করছে, কোনো ফাইলে সই করতে চাইছে না। তৃণমূল কোনো সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করে না। ভারতীয় গণতন্ত্রের প্রতি, দেশের সংবিধানের প্রতি এই দলটির কোনো আস্থা নেই। তারা সংবিধানের সর্বোচ্চ পদে যিনি আসেন তাকে হিউমিলিয়েট করছেন, পাবলিকলি বিভিন্ন সময় অশালীন ভাষায় আক্রমণ করছেন, তাকে জেলে পোড়ার কথা বলছেন। তো স্বাভাবিকভাবেই তৃণমূলের ধারাবাহিকতা বজায় রেখে আজকে এ ধরনের তারা মন্তব্য করছেন। ওকে শেষ প্রশ্ন করবো যে মুখ্যমন্ত্রী বলছেন নন্দীগ্রামে আমাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, আমি ভয় পাই না, সিংহের মতো লড়াই করতে করতে মরব। মুখ্যমন্ত্রীর আমরা সুস্থ শরীর এবং দীর্ঘায়ু কামনা করি। তিনি মারা যাবেন কেন? তিনি আমাদের মধ্যে পশ্চিমবঙ্গেই থাকবেন, তবে একটু সময়ের অপেক্ষা, তাকে বিরোধী নেত্রী হয়েই থাকতে হবে। দুয়ারের সরকার, লক্ষ্মী ভাণ্ডার, এসব নিয়ে দুর্নীতির অভিযোগ কথা, সেটা কতদিন চলবে, একটা অনিশ্চয়তা, এসব নিয়ে বারবার বিজেপি প্রশ্ন করছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা ভোটের আগে এসে এখানে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ভোটের ফল দেখে তারা সব বেপাত্তা হয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিল 3 মাস পেরোয়নি, সরকার প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে এবং সেই প্রতিশ্রুতি রক্ষার মানে লাইন সেখানে তৃণমূলের পাশাপাশি সেখানে সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই আছে। বলেছেন সবাই থাকুন, বিজেপিও থাকুন। কিসে থাকবে? রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভেদাভেদ করেন না, বিজেপিকেও দেবেন, তৃণমূলকেও দেবেন। কার টাকা কে দেবেন? এ টাকা কোনো শিল্পপতির টাকা নয়, তৃণমূল কংগ্রেসের টাকা নয়। এ টাকা আমার টাকা, আপনার টাকা, এদেশের এই রাজ্যের 9,60,00,000 মানুষের টাকা। যে টাকা তারা তাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্য কোষাগারে জমা পড়েছে। তো এই টাকার উপর অধিকার প্রত্যেকের আছে। কিন্তু তৃণমূলের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে যে দুর্নীতি হয়, সেই দুর্নীতির অভিযোগ বিজেপির নয়, দুর্নীতির অভিযোগ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনিই কাটমানি প্রসঙ্গে বলেছিলেন যে সমব্যথীর ওই 2,000 টাকা মারা গেলে সেখান থেকেও 200 টাকা নিয়ে নিতে হবে। এটা মুখ্যমন্ত্রীর উক্তি। আজকে দুয়ারে সরকারকে বাস্তবায়িত করতে গিয়ে তৃণমূল স্তরের তৃণমূলের কর্মীরা যে আচরণ করেছেন, তাদের প্রতি বিরক্ত হয়ে বা তাদের উপরে ভরসা না রাখতে পেরে আজকে কন্যাশ্রীর যারা বেনিফিশিয়ারি আছেন তাদের এই প্রকল্প রূপায়ণের জন্য নিয়ে আসতে হচ্ছে সম্পূর্ণ অতিমারিকে উপেক্ষা করে, সামাজিক দূরত্বকে বজায় না রেখে। ওভার। বিজেপি গুলি চালায় আর কিছু বললেই দেশদ্রোহী তকমা এনে দিচ্ছে গায়ে। ওদের বিরুদ্ধে জোট বাঁধতে হবে। তাই আমার তো লাঠি চালানোর ক্ষমতা নেই, গুলি তো অনেক দূরের কথা। নতুন নতুন শব্দবন্ধ তুলে আনলে ভালো, তবে যে কোনো রাজনৈতিক কর্মীর বা রাজনৈতিক নেতার সম্পর্কে একটা হিসাব থাকে। মানে সাহিত্যের ক্ষেত্রেও বলা হয় যে ফাংশন অফ লিটারেচার ইজ টু এলিভেট দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড টু সাস্টেইন ইট দেয়ার। যে কোনো রাজনৈতিক নেতা মন্ত্রীর একটা কর্তব্য আছে যে সমাজের মধ্যে তিনি যে ভাষা ব্যবহার করছেন, যে অভিযোগ করছেন, যে রুচির পরিচয় দিচ্ছেন, অন্তত তার থেকে যাদের উদ্দেশ্যে বলছেন তাদেরও একটা মানসিক এবং ভাষাগত উৎকর্ষতা একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছতে পারে এবং সেখানেই ধরে রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের বর্তমানে যে ভাষা সন্ত্রাসের রাজনীতি এবং তৃণমূলের নতুন নতুন যে শব্দচয়ন, এর মধ্যে আর যাই হোক কোনো মানে সাহিত্যিক উৎকর্ষতা পাই না। আমরা কবি মনস্ক মুখ্যমন্ত্রীর কাছ থেকে, সাহিত্যিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে আরও ভালো আক্রমণাত্মক শব্দের আশা রাখি। আবার ফিরাদ হাকিম বলেছেন যে চ্যালেঞ্জ করে বলছি 3.5 কোটি ভ্যাকসিনের মধ্যে যদি 1% ভ্যাকসিন নষ্ট হয়েছে তার প্রমাণ দিতে যদি পারেন তাহলে আমি নিজের পর থেকে সরে যাবো। উনি কাকে চ্যালেঞ্জ করছেন? ওনার সঙ্গে তো কেউ চ্যালেঞ্জ নিতে যায়নি, নাকি ওনার চ্যালেঞ্জ কেউ গ্রহণও করছে না? উনি নিজের সঙ্গে নিজে লড়াই করছেন, দলের অভ্যন্তরে নিজের টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন, প্রাসঙ্গিক হবার চেষ্টা করছেন, নিজের সাফল্যকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন। কারণ তিনি বুঝতে পারছেন সাম্প্রতিক তৃণমূল কংগ্রেসের ঘটনা প্রবাহ তাকে যে কোনো সময় স্রোতে কোন ঘাটে নিয়ে গিয়ে দাঁড় করাবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। এ তো আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় প্র্যাকটিসের মতো বক্তব্য। কে ওনাকে চ্যালেঞ্জ করেছে?
তিনি আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 15 বছর ধরে দেখা যাচ্ছে বাংলার রাজনীতিতে ছাত্র যুবরা সেভাবে আসছেন না, ছাত্র যুবদের রাজনীতিতে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আবার ছাত্র যুব আসবেন কি করে? বামফ্রন্টের আমলে 70% আসন, 70% কলেজের বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়লাভ করতেন। তৃণমূল কংগ্রেস আসার পরে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে যে তারা কোনো অংশে কম শক্তিশালী নন, তাদের সংগঠন আরও দৃঢ়, তাই তারা 95% কলেজেই কার্যত কোনো নির্বাচন নেই। তো সেই জন্য ভয়ে কেউ আসতে পারছেন না। আফগানিস্তানে সেরার বিষয়ে প্রশ্ন চলছে, এখনো সুব্যবস্থা করেনি এখনো পর্যন্ত ভারত সরকার। আফগানিস্তানে যারা ভারতীয় পাকিস্তান থেকে যারা আসবেন তাদেরকে কেন নেবে না? আসুক। আসলে তৃণমূল কংগ্রেসের একটা ওয়ার্কিং গ্রুপ আছে। সকাল 6:30 থেকে প্রথম সংবাদপত্র পড়তে পড়তে শুরু করে যে কোথায় কোন খবর আছে এবং সেটা কার বিরুদ্ধে কেন্দ্রে প্রশ্ন করা যায়। যখন মানুষ একটা নিরাপত্তা চাইছে, মানুষ যখন আতঙ্কিত হয়ে আছেন, বিভিন্ন আশঙ্কা প্রকাশ করছেন মনে, ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকার মানুষকে সঙ্গে নিয়েই মানুষকে ফিরিয়ে আনবার পরিকল্পনা করেছেন। এই প্রশ্ন করবার আগে খালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি বলা হয় এই তালিবান অভ্যুত্থানে তৃণমূলের বক্তব্য কী, তালিবান সম্পর্কে তৃণমূলের মতামত কী, তালিবান সম্পর্কে তৃণমূলের অবস্থান কী, তারা সেটা যদি মানুষকে জানান, আমার মনে হয় পশ্চিমবঙ্গের বর্তমান ছাত্র যুবরা উপকৃত হবে। কারণ আজ ছাত্র পরিষদের জন্মদিন, ছাত্র পরিষদ দখল করা তৃণমূল ছাত্র পরিষদও আজকে জন্মদিন পালন করছে। তাই আজকের এই যুগ সন্ধিক্ষণে যদি তালিবান নিয়ে তাদের ঐতিহাসিক একটা বক্তব্য রাখতে পারেন, আমার মনে হয় ছাত্র যুবরা উপকৃত হবেন, আরও নতুন নতুন ছাত্র রাজনীতিতে চলে আসবেন। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।